মনে করি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, জনগণের ম্যান্ডেটকে পুনরুদ্ধার করা, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং এই ফ্যাসিস্ট ইউনিসের পতন ঘটানোই বাংলাদেশ ছাত্র সমাজের অন্যতম একটি লক্ষ্য বলে আমি মনে করি। এবং দেখুন, এটা তো কবর ছাড়া কোনো কথাই বলছে না। কথায় কথায় কবর, কথায় কথায় ফাঁসি, কথায় কথায় আসতে দেয়া হবে না, পালন করতে দেয়া হবে না, সার্বিক একটি ফ্যাসিস্ট কাঠামোর বাইরে কোনো কথাবার্তাই তারা বলছেন। এবং এটি তো 31 ডিসেম্বর যেটি হয়েছে, এটি তো এক ধরনের একটা হাস্যকর প্রপঞ্চ আমি মনে করি। কারণ বাংলাদেশের সংবিধান কি হবে না হবে, বাংলাদেশের সংবিধান তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন, জনগণের মতামতের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। এবং আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের সংবিধান, সেটি তো বাঙালি জাতির অর্জন, বাংলাদেশের অর্জন। আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মূল্যবোধ, সমাজ চেতনা, উদার মানবিক একটা রাষ্ট্র ব্যবস্থা, কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থা। এবং সেই সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সেটি বাস্তবায়ন করেছিল, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সেটি সময়ের সঙ্গে সঙ্গে পরিমার্জন করেছিল। সেখানে তারা আর প্রোক্লেমেশন তো একবারই হয়। প্রোক্লেমেশন তো একটি রাষ্ট্রের যে ব্যবস্থা, রাষ্ট্রের স্বাধীনতার পত্তন, সেখানে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছেন, তারাই তো সেটি করেছেন। সরকার পরিবর্তনের আন্দোলন, যে কোনো আন্দোলন, ইস্যু ভিত্তিক আন্দোলন একটি রাষ্ট্রে তো হাজারবার করতে পারে। তো সেটি কি সংবিধানে অন্তর্ভুক্তির কোনো বিষয়? এবং এই বৈধতা তাদেরকে কে দিয়েছে? আজকে তারা কি জনগণের নির্বাচিত প্রতিনিধি? জনগণ কি তাদেরকে ভোট দিয়েছে? জনগণ কি তাদের কোনো ধরনের রায় দিয়েছে? আজকে যারা বড় বড় কথা বলছে, এটি একটি ক্লাবের সংবিধান বানিয়েছে তাদের ইচ্ছে। এবং বাস্তবতা হচ্ছে অনেক যারা কথা বলছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন করলেও তারা জামানত বাজেয়াপ্ত হবে। এবং তারা আজকে নিজেদেরকে এই জনগণের প্রতিনিধি, স্বঘোষিত জনগণের প্রতিনিধি দাবি করছে, এবং সংবিধানের ম্যান্ডেট এটা রয়েছে, সেটা রয়েছে। এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা, এক ধরনের জনগণের সঙ্গে প্রতারণা, তামাশা, হাস্যকর বিষয়বস্তুতে পরিণত। এটি কি সম্ভব, কি সম্ভব না, এটি কিন্তু নাগরিক হিসেবেও যদি বলি, এটি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। কারণ এটি তো কোনো বাস্তবতা, কোনো ভিত্তি, কোনো রাজনৈতিক, আইনি, সামাজিক ভিত্তি কোনো কিছুই তো এটির নেই। বাংলাদেশের তো সংবিধান রয়েছে, সংবিধানের ধারাবাহিকতা মেনেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই। এবং সংবিধান কিভাবে সংস্কার হয় সেটিও তো সেখানে সুস্পষ্ট করে দেওয়া রয়েছে। সংস্কার, পরিবর্তন, পরিমার্জন প্রয়োজন হলে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সময়ের সঙ্গে সঙ্গে সেটি অ্যাডজাস্ট যতটুকু করে নিতে হয়, যতটুকু আপ টু ডেট রাখতে হয়, বা আরো বেশি কার্যকর, জনগণের জন্য কল্যাণমুখী, আরো বেশি গণতন্ত্র, আরো বেশি আমাদের জনগণের অধিকারগুলো রক্ষা কবচ দেয়, এটা তো সময়ের সঙ্গে স্বাভাবিক প্রক্রিয়া। এটির সঙ্গে প্রক্লেমেশন, এটির সঙ্গে এদের এই ধরনের ডিক্লারেশন, এটির সঙ্গে প্রস্তাবনা, তাহলে তো আজকে তারা ভবিষ্যতে আরেকজন আন্দোলন করবে, বলবে যে এটি সংবিধানের প্রস্তাবনা দিতে হবে। 90 আন্দোলন করেছে, তারা বলবে তারা তাদের সংবিধানের প্রস্তাবনা দিতে হবে। 111 যখন এই সামরিক নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা বলবে যে তাদের সেটি প্রক্লেমেশনে দিতে হবে। তো রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে এদের ন্যূনতম যে তারা রাষ্ট্র ব্যবস্থাকে এক ধরনের তামাশার বিষয়বস্তুতে পরিণত হয়েছে, এসব তো সুস্পষ্ট হয়ে পাগলের প্রলাপ। কারণ এবং এই ফ্যাসিস্ট রিপাবলিকের এই প্রেস উইং, এটি সত্যিকার অর্থেই বাংলাদেশের জনগণের সঙ্গে, বাংলাদেশের জনগণকে যারা নির্বোধ মনে করে, তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে বলে মনে করি। বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন, বাংলাদেশের জনগণ অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন, বাংলাদেশের জনগণের নাগরিকতা বোধ সুতীব্র এবং সুতীক্ষ্ণ। আজকে এই ধরনের 90 যারা এইচএসসি পরীক্ষা নিতে পারছে না, এই এইচএসসি ফেল সরকার, তারা যখন এরাও নিজেরা যেমন নিজেরাদেরকে সরকার ঘোষণা করেছে, নিজেরাই নিজেদেরকে 90% নাম্বার দিয়েছে। অথচ আজকে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে মাইনরিটি সিকিউরিটির বিষয়টি গোটা পৃথিবীর রাজনীতিতে একটা আলোচিত বিষয়, যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে আজকে আপনি হত্যা শিকার হচ্ছেন, ধর্মীয় পরিচয়ের কারণে আপনার চাকরি বাতিল হচ্ছে, ধর্মীয় পরিচয়ের কারণে আপনার জীবন জীবিকা, আপনার ব্যবসা বাণিজ্য লুটপাট করা হচ্ছে। আজকের কথা যদি বলি, পাসপোর্ট সূচক, যেটি একটি দেশের নিরাপত্তার সূচক, সেখানে বাংলাদেশ আগের বছরের যে 3 ধাপ পিছিয়েছে, এটি প্রমাণ করে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতিটি কি রয়েছে। এবং শান্তি শৃঙ্খলা, আজকে তো পুলিশ হত্যা যারা করেছে তাদেরকে আপনি পুলিশকে বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করুন, আইন শৃঙ্খলা পরিবেশটি ভালো করুন, অথচ পুলিশ হত্যার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, জঙ্গিবাদ, অপশক্তি, তাদেরকে কিন্তু বিচার করার কোনো কথা আপনি বলছেন না, বরং তাদেরকে আপনি রাষ্ট্রীয়ভাবে ইন্ডেমনিটি দিয়েছেন। যারা খুন করেছে, এই আজকে যে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, সেই শিক্ষার্থীদেরকে এই
বিচার করার জন্য শেখ হাসিনা সরকার স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি জাতিসংঘের কে আহ্বান করে, সেগুলো করেছিল। অথচ এই সরকার কিন্তু ন্যায় বিচারের কোনো কিন্তু আগ্রহ, কোনো আকাঙ্ক্ষা কিন্তু দেখায়নি। ন্যায় বিচারের যদি আগ্রহী থাকতো, আকাঙ্ক্ষাই থাকতো, তাহলে কি আজকে এই সরকার রাষ্ট্রীয়ভাবে ইন্ডেমনিটি প্রদান করতে পারতো, যে কাদেরকে বিচার করা যাবে, কাদের বিচার করা যাবে না, কারা খুনি নয়, এবং কাদের আইনের আওতায় প্রশ্ন তোলা যাবে না, বিচার বিভাগের আওতায় প্রশ্ন তোলা যাবে না। সরকারই তো সেটি নির্ধারণ করে দিয়েছে। তার মানে খুনি সরকারি ক্ষমতায় রয়েছে, এবং খুনি সরকারি অপরকে খুনি বলার এক ধরনের রাজনৈতিক পরিবেশ তারা তৈরি করেছে। এবং বাংলাদেশের জনজীবন কিভাবে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পেরেছে, নারীদের উপর নিপীড়ন কিভাবে বেড়ে গেছে, ধর্ষণের ঘটনা কিভাবে বেড়ে গেছে, এবং বিচার বিভাগীয় হত্যা যেগুলো নিয়ে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বিশ্বে, বিশেষ করে মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার কণ্ঠ ছিল। গত 5 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কতগুলো ঘটেছে, মব কিলিং এর শিকার, মব কিলিং ও বাস্তবতা নয়, বিশেষ এটা হচ্ছে একটি এক ধরনের। তো শুধু আমার কাছে কেন, আমাদের সবগুলো সংস্থা নানাভাবে কিন্তু এই তথ্য উপাত্তগুলো তুলে নিয়ে এসেছে। এবং এই যদিও এই সরকার মিডিয়াকে সম্পূর্ণ কুক্ষিগত করে রেখেছে, মিডিয়াতে কি বলা যাবে, মিডিয়াতে কি বলা যাবে না, ছাত্রলীগ আজকে এটি অবশ্যই আমাদেরও সীমাবদ্ধতার সংকট রয়েছে। আজকে এই ছোট করে যদি বলি যে আমাদের ছাত্রলীগের রাজনীতির মধ্যে নেতিবাচক দিক কি নেই, অবশ্যই ছিল। ছাত্রলীগ তো আমাদের পথ চলাতেও তো অবশ্যই ভুল ছিল, সেটি একটি বাস্তবতা রয়েছে। কিন্তু একই সঙ্গে আজকে দেখুন, আজকে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা, ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে যদি আপনি তাকান, আজকে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, একটি ছাত্র সংগঠন, যেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, আমাদের গোটা বিশ্বের সামনে, আমাদের যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আপনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা বিশ্বকে উপহার পালন করার জন্য গর্ব অনুভব করছেন, অথচ যেই সংগঠনটি আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য রক্ত জড়িয়েছে, সংগঠিত করছে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছেন। আপনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনি গাচ্ছেন, অথচ যেই সংগঠনটি এই জাতীয় সঙ্গীত এনে দিয়েছে, জাতীয় পতাকা ডিজাইন করেছে, আপনি প্রত্যেক মুহূর্তে ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন যে স্যালুট দিতে হবে জাতীয় পতাকাকে, ভালোবাসতে হবে জাতীয় পতাকা, অথচ এই পতাকার ডিজাইনার বাংলাদেশ ছাত্রলীগকে আপনি রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা করেছেন শুধুমাত্র নিজেদের অবৈধ গণতান্ত্রিক ক্ষমতাকে নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে কোনো ধরনের প্রতিবাদ প্রতিরোধ না হয়। আজকে বাংলাদেশ ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে, এবং এটি তাদের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার নমুনা। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী, কয়েক লাখ নেতাকর্মী আজকে ক্লাসে যেতে পারছে না, পরীক্ষা দিতে পারছেন। গত 15 বছরে ক্যাম্পাসের বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক লাইফ কারো ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ক্ষতির শিকার হয়েছে, পরিসংখ্যানগুলো যদি সাহস থাকে, যদি সত্যতা থাকে, আমাদের কাছে তুলে তুলে, অথচ আমাদের কাছে প্রমাণ রয়েছে। মেডিকেল কলেজগুলোতে যদি আপনি দেখেন, বাংলাদেশ সরকারি মেডিকেল কলেজগুলোতে আপনি জানেন যে কত প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে সেখানে মেডিকেল কলেজগুলোতে আমাদের মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়া করে, 4-5 বছর লেখাপড়া করেছে, ইন্টার্নশিপ শেষ, হুট করে তারা জানছে তাদের সার্টিফিকেট বাতিল, তাদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যেখানে ছাত্রলীগ মিছিল করার চেষ্টা করছে, মিটিং করার চেষ্টা করছে, সেখানে কিভাবে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লেলে দেওয়া হচ্ছে, না হলে এই ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল বাহিনী কিভাবে তারা তাদের আক্রমণ পরিচালনা করছে, এটা তো গোটা বাংলাদেশের মানুষের সামনে, বাংলাদেশের শিক্ষার্থীদের সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে। মনে করি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, জনগণের ম্যান্ডেটকে পুনরুদ্ধার করা, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এবং এই ফ্যাসিস্ট ইউনিসের পতন ঘটানোই বাংলাদেশ ছাত্র সমাজের অন্যতম একটি লক্ষ্য বলে আমি মনে করি। এবং দেখুন, এখানে যদি আমি বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাল্টা বিশেষ করে যে বক্তব্যটি আমরা নিয়ে আসতে চাই, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি, নেতিবাচক ছাত্র রাজনীতি, নেগেটিভ স্টুডেন্ট পলিটিক্স এর কারণে 4 বছরের লেখাপড়া 8 বছরে গিয়ে শেষ করতে হতো। এবং বন্দুক যুদ্ধ কি পরিমাণ ছিল, ছাত্র সংগঠনগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষ কিরকম ছিল। 2009 এর পরে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেশনজট মুক্ত হয়েছে, এই যে শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলগুলো বহিরাগত মুক্ত হয়েছে, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয়গুলো কখনোই বন্ধ হয়নি, নির্বিঘ্নে শিক্ষা জীবন অতিক্রম করতে পেরেছে, এটি তো আকাশ থেকে আসেনি। এটির পেছনে যেমন সরকারের সদিচ্ছা ছিল, একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের একটা আন্তরিকতা ছিল, পরিবর্তনশীল ছাত্র রাজনীতি ছিল। 15 বছরে অপ্রত্যাশিত আকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি সেটি নয়, ঘটেছে, এবং সেগুলো কিন্তু অবশ্যই সংগঠন কখনোই এন্ডোর্স করেনি, বরং সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আরো যেন সেটিকে যেন কারেকশন করা যায়, সেটির জন্য একটি সমাধান করা যায়, সেখান থেকে যেন শিক্ষা গ্রহণ করা যায়, সেই চেষ্টাটি কিন্তু আমরা করেছি। এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা, সেটি আগের বাস্তবতা, এখনকার বাস্তবতা, 2008 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের আগের বাস্তবতা, মধ্যবর্তী সময়ের বাস্তবতা, আর এই 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাস্তবতা, কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লাকে কিভাবে হত্যা করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদকে কিভাবে হত্যা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের
প্রত্যেক জনই তারা স্বচক্ষে তাদের নিজ চোখে সেটি দেখেছে। এবং এর আগেও এই কর্মকাণ্ডগুলো, আজকে এই যে অপকর্মগুলো রয়েছে, এটির জন্য তো একজন, আমাকেও বলার প্রয়োজন, আমি বারবার বলছি, তাদের জবানিতে যদি বলি, তারা বলছে যে তারা এই আন্দোলনে পুলিশ হত্যার কোনো বিকল্প ছিল না, এই আন্দোলনে থানা লুট করার কোনো বিকল্প ছিল না, এই আন্দোলনে তাদের সশস্ত্র সংগ্রাম করার প্রস্তুতি ছিল, এবং এই ধরনের এই আন্দোলনের সংঘাত সহিংসতার অনুঘটক যে তারাই, এবং এখানে তারা শীর্ষ সন্ত্রাসীদের কিভাবে ব্যবহার করেছে, যারা কারাগারের থেকে বিভিন্ন উগ্রবাদী কর্মকাণ্ডের জন্য যারা জেলের অভ্যন্তরে ছিল তাদের কিভাবে তারা ভূমিকা পালন করিয়েছে, সশস্ত্র ক্যাডারদের কিভাবে তারা ব্যবহার করেছে, এবং শুধু তাই নয়, শিক্ষার্থীদের অভ্যন্তরে ঢুকে কিভাবে শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে, তার পেছনে গুলি করে, সামনে গুলি করে, বারান্দায় রয়েছে সেখানে তারা গুলি করেছে, এবং এগুলো কিন্তু শিক্ষার্থীরা মিছিল করছে, সেখানে পুলিশ নেই, সেখানে অপর কোনো সংগঠন নেই, শিক্ষার্থীরা মৃত্যুর করে ঢলে পড়ছে, এবং এই প্রত্যেকটি মৃত্যুর সঙ্গে কিন্তু তারা সম্পৃক্ত রয়েছে। এটা আজও কালও বাংলাদেশের মানুষের সামনে এটি প্রমাণিত হবে। যারা হত্যাকারী তারাই আজকে ক্ষমতা দখল করেছে, যারা হত্যাকারী তারাই কিন্তু আজকে, শেখ হাসিনা সরকার কিন্তু কাউকে ইন্ডেমনিটি দেয়নি, শেখ হাসিনা সরকার কিন্তু কাউকে দায় মুক্তি দেয়নি, ইউনূস সরকার, এই ফ্যাসিলিটি সরকার দায় মুক্তি দিয়েছে, কারণ তারা চায় না যে এই ঘটনাগুলোর প্রকৃত রহস্য উন্মোচিত হোক, তারা চায় না যে শিক্ষার্থী হত্যার প্রকৃত রহস্য উন্মোচিত হোক, কারণ প্রকৃত রহস্য উন্মোচিত হলে এটি বাংলার জনগণের সামনে প্রমাণিত হয়ে যাবে যে কারা এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এবং এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে তারা আজকে ক্ষমতা দখল করেছে, শিক্ষার্থীরা মায়ের কোল খালি হয়েছে, আর এদিকে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের 600 কোটি যে ঋণ ছিল, সেটি কর ফাঁকি ছিল, সেগুলো বাতিল হয়েছে, মায়ের কোল খালি হয়েছে, আর এই প্রত্যেকটি লাশের বিনিময়ে একজন উপদেষ্টা হয়ে তারা হেলিকপ্টারে করে উপজেলায় টহল দিয়ে বেড়াচ্ছে। একজন মায়ের কোল, একজন বোন তার ভাই হারিয়েছে, আর এই আজকে এই তথাকথিত সমন্বয়কেরা আজকে তদবির বাণিজ্য করে এটাকে বিভিন্ন ধরনের, যে ধরনের টাকা পয়সা, অর্থবৃত্ত, গাড়ি বাড়ি তারা বাস্তবতা তৈরি করেছে। এই হচ্ছে অবস্থা। শিক্ষার্থীদের মৃত্যুর প্রতি, মায়ের কান্নার প্রতি তাদের কোনো কিছু নেই। মায়ের কান্নাকে এই ব্যবহার করে, এই মায়ের কান্না ঘটিয়েই তারা কিন্তু আজকে এই ক্ষমতা দখল করেছে। এটি তো আজকে তার যে বক্তব্য, তার বক্তব্যের কারণে সরকারের ভেতরেই কি প্রতিক্রিয়া হয়েছে এটা তো আমরা দেখেছি, যে তিনি বিশেষ করে এই হত্যাকাণ্ডগুলো ঘটনার ক্ষেত্রে কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে, সেই অস্ত্রগুলো পুলিশ ব্যবহার করতো কি করতো না, সেই প্রশ্ন নিয়ে আসার কারণে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদ তার গেছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কিভাবে নাটক তারা মঞ্চস্থ করেছে, সেই ব্যাপারেও কিন্তু এক ধরনের স্বস্বীকারোক্তি তারা দিয়েছে। এবং এই আজকে এই যে অভিযোগগুলো এসেছে, এই অভিযোগগুলো তো আজকে যারা করছে, আমরা মনে করি যে তারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে তারা এটি করার চেষ্টা করছে, এবং অনেকগুলোই আমরা মনে করি যে বাস্তবতা বিবর্জিত তথ্য, এক ধরনের যে জাস্ট আমাদের শেখ হাসিনা সরকারকে বিভিন্ন ধরনের অভিযুক্ত করার জন্যই তারা এই বিষয়গুলো নিয়ে আসছে, এবং এটির কোনো অস্তিত্ব, এটির কোনো বাস্তবতা আজকে কোনো কিছু বর্তমান সরকার কিন্তু সেটা দেখাতে পারেনি। ছাত্রলীগের কর্মীরা সত্যিকার অর্থেই পরামর্শ কিংবা নির্দেশনার অপেক্ষায় থাকেনি, বরং বাংলাদেশ ছাত্রলীগের কর্মী, তৃণমূলের যারা প্রান্তীয় কর্মী, তারাই কিন্তু পথ দেখিয়েছে। আমরা কিছু বলার আগেই তারা মিছিল করেছে, মিটিং করেছে, অনলাইনে আলোচনা সভা করেছে, সেই স্বৈরাচার নিপাত গণতন্ত্র মুক্তি পাক স্লোগান দিয়েছে, বাংলাদেশের দেয়ালগুলোতে জয় বাংলা লিখে দিয়েছে, বাংলাদেশের যেখানে সেখানে গ্রাফিটিতে অঙ্কনে লিখে দিয়েছে যে শেখ হাসিনাতেই আস্থা। এবং শিক্ষার্থীদেরকে আমরা অভিনন্দন জানাই। আজকে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী, তাদেরকে তো এক ধরনের ভয়ের পরিবেশের মধ্যেই রাখা হয়েছে, কি বলবে কি বলবে না সেটি তো সম্পূর্ণভাবেই একবারে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মিডিয়াকে যেমন কন্ট্রোল করা হচ্ছে, ক্যাম্পাস গুলোকে কন্ট্রোল করা হচ্ছে এক ধরনের এক্সিকিউটিভ নির্বাহী বিভাগের এক্সটেনশন হিসেবে। তো সেই জায়গায়ও কিন্তু শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কর্মী যারা স্নাতকোত্তর সম্পন্ন করছে, সবাই যেন ক্লাস করতে পারে, পরীক্ষা দিতে পারে, সবাই যাদের জায়গা থেকে কিন্তু সংগঠিত করার চেষ্টা করছে। যেসব শিক্ষার্থী, বরং সকল শিক্ষার্থী ছাত্রলীগ করুক আর যে কোনো সংগঠন করুক, সবার শিক্ষার অধিকার রয়েছে, সেটি নিয়ে কথা বলছে। সেই শিক্ষার্থীদেরকে কিন্তু হুমকি মুখে ফেলাচ্ছে, কথায় কথায় বলে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোসর। যারা ফ্যাসিবাদের দোসর, যারা ফ্যাসিস্টের লাঠিয়াল বাহিনী, আজকে তারা বিভিন্ন ধরনের তকমা দিয়ে বেড়াচ্ছে, শুধুমাত্র ছাত্রলীগ নয়, সাধারণ শিক্ষার্থীদেরকে। এবং শিক্ষার্থীদের চাকরি নিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে এটি করলে ভবিষ্যতে এটা করা হবে, ভেরিফিকেশন আটকে দেওয়া হবে, চাকরি বাতিল করা হবে। এই ধরনের একটি ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে, এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ইতিমধ্যেই যে লড়াইয়ের সূচনা করেছে, যে আমাদের গণতান্ত্রিক লড়াই শুধুমাত্র আমাদের সাংগঠনিক আশয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ নই, আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের
মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করা, ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করা, ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করা, সংগঠন করার স্বাধীনতা প্রতিষ্ঠা করা, জনগণের যে মর্যাদা রয়েছে, আত্মমর্যাদা রয়েছে, যেটির মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রাটি আরো দৃঢ় হবে, সেটি পুনরুদ্ধার করে বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য। এবং আমাদের সামনে অনেকবারই আমাদের ইতিহাসের বাঁকে বাঁকে আমাদের আজকে বাধা এসেছে, বিপদ সংকুল পথ এসেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বিজয়ীর বেশেই বাংলাদেশের জনগণকে অনেক কিছুই উপহার দিয়েছে। স্বাধীনতা আন্দোলনে সফল হয়েছে, হানাদার বাহিনীকে পরাজিত করেছে, লড়াই সংগ্রাম করেছে। আজকে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন গড়ে তুলে গণতন্ত্রের প্রত্যাবর্তন বাংলাদেশে সুনিশ্চিত করবে, মৌলিক অধিকার বাংলাদেশের জনগণের কাছে ফিরে দেবে এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়ে রাষ্ট্র পরিচালনা করবে। এটি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীকে নির্ধারণ করবে। ইতিহাসের যে বাস্তবতা আমরা রয়েছে, সামরিক স্বৈর শাসকদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছি এবং আমরা সফল হয়েছি। আজকে এই ফ্যাসিস্ট স্বৈর শাসকের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রয়েছে। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে আমরা রয়েছি। এই লড়াইও বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে জয়ী হতে হবে। সময়ের দাবি, প্রাসঙ্গিকতা, এবং আমরা বিশ্বাস করি যে আগামী প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা পালন করতে পারবো। আগামী প্রতিষ্ঠাবার্ষিকী আমরা গণতান্ত্রিক বাংলাদেশে পালন করতে পারবো। আগামী প্রতিষ্ঠাবার্ষিকী আমরা মুক্তিযুদ্ধের অঙ্গীকারে ঋদ্ধ বাংলাদেশে আমরা পালন করতে পারবো। আগামী প্রতিষ্ঠাবার্ষিকী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণের যে উত্থান হবে, সেই উত্থানে সামিল হয়ে আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারবো। আগামী প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার অধিকার, দক্ষ মানব সম্পদে নিজেদেরকে গড়ে তোলা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর গবেষণা, সেগুলোর নিশ্চয়তা, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং একই সঙ্গে মেধা, যোগ্যতা, দক্ষতা ভিত্তিক যে প্রক্রিয়া রয়েছে সেটি সুনিশ্চিত করার মাধ্যমে আগামী প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করবো। আগামী প্রতিষ্ঠাবার্ষিকী আমরা তারুণ্যের জাগরণ উৎসবে আমরা পালন করবো। সৃষ্টির আনন্দে বাংলাদেশের তরুণ প্রজন্মকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মের জাগরণের